কয়েকটা বাড়ি ছাড়িয়ে সে একটা গলি রাস্তায় পড়ল। কয়েক পা এগিয়ে একটা বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ তারপর একটু ইতস্তত করে লোহার বিশাল দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে চট করে ঢুকে পড়ল। সমুদ্রের পাড়ে এটা একটা নামকরা হোটেল। ভেতরে তখন আলো রোশনাই, সামনে বিশাল লন, চারিদিকে সুন্দর বাগান, নানা রকমের ফুল গাছ সুন্দরভাবে সারি দিয়ে লাগানো, মাঝখান দিয়ে চওড়া নুড়ি ফেলা রাস্তা হোটেলের লবি পর্যন্ত চলে গেছে। সুন্দরভাবে সাজানো লবিটা, গদি মোড়া কোচ, সোফা সাজানো আছে এই লবিতে। দেওয়াল সুন্দরভাবে দামি রঙে পেইন্ট করা, সুন্দর কারুকাজ করা, ফ্রেমে বাঁধানো কয়েকটা অয়েল পেন্টিংও টানানো আছে দেওয়ালে। একদিকে রিসেপশন কাউন্টার, রিসেপশন ডেস্কে বসে আছে একজন সুন্দরী মহিলা রিসেপশনিস্ট। লবিতে তখন কয়েকজন অপেক্ষা করছে। মেন গেটের দুধারে সুন্দর পাতাবাহার লতানে গাছ থাকায় জায়গাটা একটু অন্ধকার মতো হয়ে রয়েছে। নারী মূর্তি সেই অন্ধকারে থমকে দাঁড়ালো কিছুক্ষণ, তারপর হঠাৎ দীপ্ত পদক্ষেপে নুড়ি ফেলা রাস্তা ধরে হনন করে এগিয়ে চলল লবির দিকে। বলুন, আপনার জন্য কী করতে পারি? আপনি কাকে চান? রিসেপশনিস্ট মেয়েটা কাউন্টার থেকে বলে উঠল এবং জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নারী মূর্তির দিকে। আমি মিস্টার মলয় রায়কে চাই, ওনার সঙ্গে কথা বলতে চাই। উনি কি এই হোটেলে উঠেছেন? নারী মূর্তি সুরেলা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, মিস্টার মলয় রায় এই হোটেলেই উঠেছেন। আপনি অপেক্ষা করুন, ওকে ডেকে দিচ্ছি। নারী মূর্তি বাধা দিয়ে বলল, না না, এখানে রাখতে হবে না, আপনি আমাকে মলয় রায়ের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। ও ঠিক আছে, তাহলে আপনি আপনার পরিচয়টা বলুন, আমি টেলিফোনে ওনাকে জানিয়ে দিই। রিসেপশনিস্ট মেয়েটা জিজ্ঞাসা করল, ঠিক আছে, বলুন। সুমিত্রা দেখা করতে চায়। হ্যালো মলয়বাবু, সুমিত্রা নামে একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে চায় আপনার ঘরে একান্তে। রিসেপশনিস্ট মেয়েটা ইন্টারকম টেলিফোনে মলয় রায়ের সঙ্গে কথা বলতে থাকে। কোন সুমিত্রা? কোথা থেকে এসেছে? কিছু বলেছে? ওদের থেকে মলয় রায় জিজ্ঞাসা করে। একটু সময় নেয়, পরে জানতে চায় কেমন দেখতে মেয়েটা। কোথা থেকে এসেছে কিছু বলেনি, রিসেপশনিস্ট উত্তর দেয়। তারপর ফিস করে বলে, দেখতে দারুণ, অপ্সরা। এই সময় নারী মূর্তি হঠাৎ বলে ওঠে, মলয়বাবুকে বলুন, সুমিত্রা এক্ষুনি দেখা করতে চায়। রিসেপশনিস্ট সঙ্গে সঙ্গে সুমিত্রার ইচ্ছা মলয় রায়কে জানিয়ে দেয়। বলে, তাহলে পাঠিয়ে দিচ্ছি সুমিত্রা দেবীকে। ফোনের ওধারে মলয় রায় একটু সময় নেয় উত্তর দিতে। তাকে চিন্তাগ্রস্ত দেখায়, তার চোখ ছোট হয়ে আসে, কপাল কুঞ্চন রেখা দেখা দেয়। তারপর আস্তে আস্তে সে ঘাড় নাড়তে থাকে, যেন কিছু মনে পড়েছে তার। চট করে সিদ্ধান্ত নেয়, বলে, ঠিক আছে, পাঠিয়ে দিন, বলে ফোনটা রেখে দিল। মলয় রায় এক নামী কোম্পানি উচ্চপদস্থ চাকুরে। কোম্পানির কাজেই তাকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হয়। কোম্পানির প্রোডাক্টের সেল বাড়ানোই তার কাজ। সুতরাং সেই সূত্রে বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করতে হয় তাকে। বিভিন্ন পার্টিও দিতে হয়। সেই জন্য কাজের বেশি সময়টা তাকে হোটেল মোটেলে কাটাতে হয়। এছাড়া পার্টিকে খুশি
একবার যেন শুধু ককটেল পার্টি দিলে হয় না, তার সঙ্গে আরও কিছু যোগান দিতে হয়। সুরা এবং নারী এই দুটোর চাহিদা সবথেকে বেশি এবং এই দুটোতে কাজও হয় তাড়াতাড়ি। প্রথম মলয় রায় অস্বস্তি বোধ করত এসব স্যাপার দেখে, তার খারাপ লাগতো, কিন্তু যতই অভিজ্ঞতা বাড়তে লাগলো ততই তার চোখ খুলতে লাগলো। চক্ষু লজ্জার খাতিরে প্রথম সে রেখে কাজ করত, কিন্তু পরে নির্বিচারে সে সুরা ও নারী ব্যবহার শুরু করে। কত পার্টিকে যে সে এই দুই ভোগ্যবস্তু উপহার দিয়ে কত কাজ হাতিয়ে নিয়েছে তার ঠিক নেই। এবং এসব করতে করতে সে নিজেও নিচের দিকে তলিয়ে গেছে মনের দিক দিয়ে, কিন্তু কোম্পানির সেল বেড়ে গেছে দ্রুত গতিতে এবং সেই জন্য কোম্পানিও তাকে তার প্রাপ্য মূল্য দিয়েছে। সে এখন একটা বিরাট এরিয়ার সেলস এক্সিকিউটিভ। নেশার ঘরে সে নিজেও সুরা ও নারী সদ্ব্যবহার যথেষ্ট পরিমাণে করেছে, বা বলতে গেলে সে করতে বাধ্য হয়েছে। মলয়রা দ্রুত চিন্তা করছে কে এই সুমিত্রা। কর্মজীবনে বহু নারী সংস্পর্শে সে এসেছে, কোনো কলগাল হবে না তো? মনে হয় চেনা কোনো হোটেল বা বারে পরিচয় হয়েছিল, এখন মনে করতে পারছে না। তবে একটা জিনিস খটকা লাগলো তার, সুমিত্রা রাত্রে আসতে গেল কেন, সারাদিন কী করছিল? তবে সে মনে মনে হাসলো, ভাবলো রাত্রে আসাতে তার কোনো ক্ষতি নেই। তার চোখ মুখের চেহারা পাল্টাতে লাগলো, শেষ পর্যন্ত সে আবার স্বাভাবিক হলো। সে অপেক্ষা করতে লাগলো, ভাবলো দেখাই যাক না কী হয়। সে আসছে, আসুক, এক্ষুনি হয়তো এসে পড়বে। যান সুমিত্রা দেবী, মলয় আপনাকে ওর ঘরে যেতে বলেছেন। 113 নম্বর ঘরে উনি আছেন। কালু প্রসাদ মেম সাহেবাকে 113 নম্বর ঘরে পৌঁছে দাও, রিসেপশনিস্ট মেয়েটা বলল। ধন্যবাদ বলে কালু প্রসাদের সঙ্গে সুমিত্রা দ্রুত সিঁড়ি বেয়ে 3 তলায় 113 নম্বর ঘরের উদ্দেশ্যে রওনা হলো। ফট 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 সিঁড়িতে পায়ের শব্দ শোনা মাত্র মলয় রায় দ্রুত উঠে গিয়ে চোখ রাখল দরজায় বসানো ম্যাজিক আইতে। বাহ, সুন্দরী বটে, রিসেপশনিস্ট মেয়েটা বাড়িয়ে বলেনি। সে লোভনীয় জিনিস বটে, মলয় রায় মনে মনে বলল। মেম সাহেবকে 113 নম্বর ঘর দেখিয়ে দিয়ে কালীপ্রসাদ অদৃশ্য হয়। সঙ্গে সঙ্গে দরজায় নক করে নারী মূর্তি। টক টক টক। সে এসে গেছে। মলয় রায় একটু ভীতস্বস্ত করে দরজাটা একটু ফাঁক করল। অমনি একটা ঠান্ডা হিমেল হাওয়া দরজার ফাঁক দিয়ে ঢুকে মলয়ের সর্বাঙ্গ কাঁপিয়ে দিল এবং সেই সঙ্গে দরজাটাও হাট করে খুলে গেল। কি চিনতে পারছেন না মলয়বাবু? আমি সুমিত্রা, সেই লা ব্লুসুম হোটেলের সুমিত্রা। একদম মনে করতে পারছেন না বুঝি? বলে সুমিত্রা নিজেকে মেরে ধরল মলয়ের সামনে। ওহ সুমিত্রা, হ্যাঁ, লা ব্লুসুম, মনে পড়েছে। সুমিত্রার সারা শরীরের ওপর মলয়ের রুদ্ধ চোখ ওঠানামা করতে লাগলো। হা করে সুমিত্রাকে গিলতে থাকে মলয়। দরজাটা বন্ধ করার কথাও তার খেয়াল থাকে না। এক সময় সুমিত্রাই উঠে দরজাটা এঁটে বন্ধ করে দেয়। তারপর অনর্গল কথা বলতে থাকে সুমিত্রা। মলয় কথা বলতে থাকে। কথায় কথায় মলয় জিজ্ঞাসা করে, কী করে সুমিত্রা মলয়ের এখানে থাকার কথা জানলো? সুমিত্রা জানালো যে সে এখান দিয়ে যাচ্ছিল, কিছুক্ষণ আগে জানতে পারলো যে মলয়রা এখানে আছে। সে দেখা না করে পারল না, সে এখানে একাই আছে একথা জানাতেও সে ভুলল না। কথায় রাত বেড়েই চলল। মলয় সুমিত্রাকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে।
ইতিমধ্যে সুরাপানও চলছে। মাঝে মাঝে মলয় বলল, সুমিত্রা, তুমি এত রূপসী, এত দূরে রয়েছ? সুমিত্রা বলল, এই তো ভালোই আছি, একা একা যেখানে ইচ্ছা ঘুরে বেড়াই, কোনো বন্ধন নেই, কেউ বাধা দেওয়ার নেই। মলয় বলল, কেউ বাধা দেওয়ার নেই, কিন্তু একজন আছে। সুমিত্রা মুচকি হাসলো, বলে, কে? তুমি নাকি? যদি বলি হ্যাঁ আমি। মলয় জিজ্ঞাসিতে তাকায়। এই সময় টেলিফোন বেরিয়ে ওঠে। ম্যানেজার জানতে চায় ডিনারে কি আইটেম পাঠাবে, কটা পাঠাবে। মলয় সুমিত্রার দিকে তাকায়, বলে, ম্যানেজার জানতে চাইছে ডিনারে কি পাঠাবে, বলো কি আনবো, আজকে তুমি আমার অতিথি। সুমিত্রা বলল, কিন্তু মলয়, আমি কিছু খাবো না, তুমি তোমার জন্য কিছু আনিয়ে নাও, আমার জন্য আর একটু কড়া মদ নাও। ওহ সুমিত্রা, তুমি ঠিক বলেছ, আমিও আজকে কিছু খাবো না, শুধু মদ খাবো। মলয়ের তখন মদের নেশা লেগে গেছে। ম্যানেজার আবার জানতে চাইল। মলয় জানিয়ে দিল, কিছু চাই না, শুধু কয়েক বোতল কড়া মদ পাঠিয়ে দিন। কিছুক্ষণ বাদে কালীপ্রসাদ মদ দিয়ে গেল। মলয় দরজা ভালো করে বন্ধ করে দিল, আর কালীপ্রসাদকে বলে দিল ম্যানেজারকে বলতে যে তাদের যেন আর কেউ ডিস্টার্ব না করে। কালীপ্রসাদ চলে গেল। এবার সুরাপান চলতে লাগলো। মাঝে মাঝে অসংলগ্ন কথাবার্তা শোনা যেতে লাগলো 106 নম্বর ঘর থেকে। ক্রমে কথা বলা কমতে লাগলো। দুজনের চোখ ঢুলু ঢুলু, নির্মিলিত আঁখি। এক সময় মলয় রায়কে হাত ধরে সুমিত্রা দিওয়ানে শুয়ে দিল। অনেকের মধ্যে মলয় বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ল। সুমিত্রা ক্ষণকাল বেহুশ মলয় রায়ের দিকে তাকিয়ে রইল। ক্রমে তার মাথায় মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ঘটতে লাগলো। চোখ মুখের রং পাল্টে যেতে লাগলো, শরীরটা দুলতে লাগলো, চুলগুলো খোলা জানলা দিয়ে আসা হাওয়ায় উঠতে লাগলো, মাথাটা ঝুলে পড়লো নিচের দিকে, চোখ দুটো চলতে লাগলো হিংস্র পশুর মতো, ঠোঁট দুটো ফাঁক হয়ে দাঁতগুলো বেরিয়ে আসলো, ভেতর থেকে জীবের কিয়দাংশ দেখা যেতে লাগলো। এক দানবীয় রূপ ধরল সুমিত্রা। তারপর হঠাৎ এক লোমহর্ষক বীভৎস শব্দ করে মলয় রায়ের পর ঝাঁপিয়ে পড়ে তার গলার নিচে কামড়িয়ে ধরল। বেহুশ অবস্থাতেও ক্ষীণ চেতনা পেয়েছিল বোধহয় মলয় রায়, তাই কিছুক্ষণ ধস্তাধস্তি হলো। দুজনেই মাটিতে গড়াগড়ি খেল। তারপরে মলয় রায় নিষ্পণ দেহটা মাটিতে পড়ে রইল। সুমিত্রা উঠে দাঁড়ালো। তার দুই কস বেয়ে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। হাড়ি আঁচল দিয়ে মুখটা মুছে দিল। কিছুক্ষণ অপেক্ষা করলো। তার সারা অঙ্গ আবার পূর্বের মতো স্বাভাবিক হয়ে এলো। দীপ্ত পদক্ষেপে 113 নম্বর ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। চারিদিকে তাকালো, দ্রুত সিঁড়ি দিয়ে নামতে থাকলো। 3 তলা থেকে দোতলা, দোতলা থেকে একতলা, হিংস্র সাপদের মতো দ্রুত কিন্তু নিস্তব্ধে লবিতে পা দিল সুমিত্রা। এদিক ওদিক তাকালো। লবিতে দু একটা লোক তখন বসে আছে। রিসেপশনিস্ট মেয়েটা কাউন্টারে বসে এক মনে কী যেন লিখছে। সুমিত্রা লবিতে কয়েক পা এগোতেই রিসেপশনিস্ট মেয়েটার চোখ তুলে তাকালো, জিজ্ঞাসা করলো, কি কথা সারা হলো? হ্যাঁ, তা একরকম হলো, সুমিত্রা সংক্ষিপ্ত উত্তর দিল। তাহলে চললেন? এখানে কোথায় উঠেছেন? অবাঞ্ছিত প্রশ্ন, কিন্তু সুমিত্রা উত্তর দিল, এই কাছেই উঠেছি, চলি এখন, ধন্যবাদ। সুমিত্রা দ্রুত লনে নেমে পড়ল। লবির লোকগুলো ও রিসেপশনিস্ট মেয়েটা একযোগে সুমিত্রার গমন পথের দিকে চেয়ে রইল। সুমিত্রা দ্রুত অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। কিছুক্ষণ পরে দেখা গেল বাক্স সমেত জেলে ডিঙিটা শ্মশানের ধার থেকে আবার ভাসতে ভাসতে দূরে সমুদ্রে মিলিয়ে গেল। ঠিক সেই সময় উড়িষ্যার ওই উপকূলে পুলিশের আঞ্চলিক হেডকোয়ার্টার থেকে কয়েকটা জিপ তীব্র হেডলাইট জ্বালিয়ে
দ্রুত বেগে বেরিয়ে কোনো গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছুটতে শুরু করলো। কিছুক্ষণের পরে পুলিশ বাহিনী সেই হোটেলে পৌঁছে গেল যেখান থেকে কিছুক্ষণ আগেই সুমিত্রা বেরিয়ে গেছে। পুলিশ অফিসার মিস্টার মাহান্তি রিসেপশনিস্ট মেয়েটাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, মিস্টার মলয় রায় কোন ঘরে আছেন? আমরা ওকে গ্রেপ্তার করতে এসেছি, ওর নামে ওয়ারেন্ট আছে। আপনি ম্যানেজার মিস্টার পানিগ্রাহীকে ডাকুন। ম্যানেজার হন্তদন্ত হয়ে ছুটে এলো। কালীপ্রসাদ ওকে ডেকে নিয়ে এলো। এসেই মিস্টার পানিগ্রাহী জিজ্ঞাসা করলো, কী ব্যাপার মিস্টার মাহান্তি, আপনারা এখানে? কোনো গুরুতর কিছু? হ্যাঁ, ব্যাপার গুরুতরই বটে। আমরা খবর পেয়েছি আপনার এখানে মলয় রায় বলে একজন ক্রিমিনাল আত্মগোপন করে আছে। সুমিত্রা মিত্র নামে একটি মেয়ের মার্ডারের ব্যাপারে মিস্টার রায়কে খোঁজা হচ্ছে। হোটেল লা ব্লুসুম বম্বের ঘটনা এর সঙ্গে জড়িত। প্রাথমিক তদন্তে মলয়বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করতে এসেছি। আপনি নিশ্চয়ই এ ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই মিস্টার মাহান্তি, মিস্টার পানিগ্রাহী বললেন। তারপর রিসেপশনিস্ট মেয়েটার দিকে সে জিজ্ঞাসা করলেন, ললিতা, মিস্টার রায় কত নম্বর ঘর বুক করেছেন? 113 নম্বর ঘর স্যার, ললিতা উত্তর দিল। আসুন আমার সঙ্গে মিস্টার মাহান্তি, মিস্টার পানিগ্রাহী বললেন। সকলে একসঙ্গে 3 তলায় 113 নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালেন। মিস্টার রায়, দরজাটা খুলুন। মিস্টার মাহান্তি দরজার নক করে জোরে কথাগুলো বললেন, কোনো সাড়া পাওয়া গেল না। আবার একই কথা বললেন মিস্টার মাহান্তি, তবে আরও জোরে, কিন্তু তবু কোনো সাড়া নেই। আবার যখন বলতে যাবেন তখন হাতের ধাক্কায় দরজাটা আপনা থেকেই একটু ফাঁক হয়ে গেল, কারণ দরজাটা আগে থেকে খোলাই ছিল। খোলা দরজা দিয়ে সকালে হুড়মুড়ি একসঙ্গে ঘরে প্রবেশ করলো, কিন্তু ঢুকে থমকে দাঁড়ালো সবাই। মলয় রায় নিষ্পণ দেহটা মাটিতে পড়ে রয়েছে। দেহটা মেঝের ওপর পড়ে রয়েছে, গলার নিচে মেঝেতে চাপচাপ রক্ত ছড়িয়ে রয়েছে। মিস্টার মাহান্তি দেহটাকে সাবধানে চিৎ করে দিলেন। দেখা গেল মৃতের গলার কাছে খানিকটা রক্ত জমাট বেঁধে রয়েছে, আর সেই রক্ত ধারার মধ্যে দিয়ে দুটো ছোট ফুটো স্পষ্ট চোখে পড়ছে। মিস্টার মাহান্তির চোখ সংকুচিত হলো। তিনি অভিজ্ঞ গোয়েন্দা অফিসার মিস্টার মহাপাত্রকে ব্যাপারটা দেখালেন। মহাপাত্র ও দেখল দুজনে মুখী গম্ভীর। কিছু বুঝলেন? মিস্টার মাহান্তি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, অত্যাধিক রক্তক্ষরণ ও রক্তাপ অল্পতার কারণে মিস্টার রায় মৃত্যু হয়েছে, কিন্তু যদি আমার স্মৃতিশক্তি দুর্বল না হয় আর আমার ভুল না হয়, অনেক দিন পরে একটা বিশেষ চিহ্ন দেখতে পাচ্ছি এর গলায়। সেটা কি? সকলের সমস্যাটাই জানতে চাইল। সে এক ভয়াল ভয়ঙ্কর জীব, বহুদিন বোধে আবার বোধহয় ফিরে এসেছে। কে সে? মিস্টার পানিগ্রাহী জানতে চাইলেন। আমি দুঃখিত মিস্টার পানিগ্রাহী, যতক্ষণ না আমি প্রমাণ পেয়ে নিশ্চিত হচ্ছি ততক্ষণ বলা সম্ভব নয়। আমরা তদন্ত সারি, পরে সব জানতে পারবেন। চলো ভাই, ডেড বডিটা তোলার ব্যবস্থা করো, চলো আমরা যাই। মিস্টার মহাপাত্র বললেন। প্রশ্নই থেকে যায় সকলের মনে, কে সেই নিষ্ঠুর খুনি? ধুলো উড়িয়ে তীব্র হেডলাইট জ্বালিয়ে ডেড বডি নিয়ে পুলিশ বাহিনী অদৃশ্য হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই।